গোলাকৃতির স্কোমা বা স্কোকার্প, এবং এটাও ইনিশিয়ালি বলা হচ্ছে কমপ্লিটলি ক্লোজ গিভিং ফ্রুটিং বডি, ক্লোজড ফ্রুটিং বডি উইথ নো স্পেশাল ওপেনিং টু দ্য আউটসাইড। অর্থাৎ এটা একটা ক্লোজ ফ্রুটিং বডি কিন্তু কোনো স্পেশাল ওপেনিং নাই। আগের যেটাতে ছিল অস্টিওল, যদি আগের স্লাইডে যাই তাহলে আমরা দেখবো যে অস্টিওল দেখা যাচ্ছে উপরের দিকে, কাপ শেপ যেখানে আছে এখানে অস্টিওল দেখা যাচ্ছে, কিন্তু এখানে ইনিশিয়ালি কোনো অস্টিওল নাই, কোনো ধরনের ওপেনিং নাই। তাহলে কিন্তু থাম রুল হচ্ছে ভিতরে যে অ্যাসকি স্পোর গুলো থাকবে সেগুলো যখন গুলো যখন ম্যাচিউর হবে স্পোর গুলো সামহাও যেভাবেই হোক তারা বের হয়ে আসবে, বের হয়ে এসে নতুন করে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে টেক পার্ট করবে। কিন্তু এইটা যদি একটু ক্লোজ তাহলে এটা কিভাবে হয় পরেই বলা আছে দেখো। দ্য ফ্রুট ওয়াল বা ক্লেস্টিসিয়াল ওয়াল, অর্থাৎ চারপাশের যে মাইসিলিয়াল ওয়াল, এর আগে আমরা যেটা বলছিলাম যে কম্প্যাক্ট একটা মাইসিলিয়াল ওয়াল থাকে সেটাকে ফ্রুট ওয়াল, যেহেতু এটা একটা ফ্রুটিং বডি এই জন্য ফ্রুট ওয়াল বলে। আর যেহেতু এটা অ্যাস্টোকার্পের একটা ক্লেস্টোসেফিয়াম এই জন্য এটাকে এই ফ্রুটিং বডির ওয়ালটাকে বলা হয় ক্লেস্টোসেফিয়াল ওয়াল। However, the fruit wall or cleistocecial wall may simply opening to the outside may simply consist of loosely interwove hyphae. আমরা যেটা পড়ছি যে আসলে এখানে যেটা একটা কম্প্যাক্ট এবং গোলাকৃতি এবং এখানে বলা হচ্ছে কোনো ধরনের ন্যাচারাল ওপেনিং নাই, কিন্তু একটা হিন্টস আমাদের দেওয়া আছে যে বলা হয়েছে যে যে ফ্রুটিং বডির যে ওয়ালটা বা ক্লেস্টোসেসিয়াল ওয়াল, যেখানে মাইসিলিয়া গুলো নরমালি কম্প্যাক্ট অবস্থায় থাকে, কিন্তু এখানে মাইসিলিয়া গুলো তোমার মাল্টিলিয়ার মাইসিলিয়া আছে, হাইফা আছে, কিন্তু এটা লুজলি প্যাকড অথবা লুজলি ইন্টারওয়েভ অবস্থায় আছে। পরবর্তীতে কি হয়, the pleistocesium remain closed until broken by internal forces. The asci are produced randomly within the ascoma. অর্থাৎ বলতেছে the pleistocesium remain closed until broken by internal forces. অর্থাৎ হচ্ছে যেহেতু বাইরের ওয়ালটা একটু লুজলি প্যাক, একটু হালকা, যদিও এখানে মাল্টিলেয়ার হাইফা বা মাইসিলিয়া আছে তারপরে এটা টাইটলি না। যখন ভিতরে অ্যাসকাস গুলো ম্যাচিউর হয় এবং অ্যাসকি স্পোর গুলো বের হতে চায় তখন ভিতর থেকে একটা ইন্টারনাল ফোর্স বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করে। এই ইন্টারনাল ফোর্সটা যখন ভিতর থেকে প্রেসার ক্রিয়েট করে তখন বাইরের যে তোমার হচ্ছে লুজলি প্যাকড হাইফা বা লুজলি প্যাকড বা লাইটলি প্যাকড যে মাইসিলিয়াল ওয়াল আছে সেটা ব্রাস্ট হয়ে যায়। ব্রাস্ট হয়ে গেলে ভিতরের যে অ্যাসকাসের মধ্যে যে অ্যাসকি স্পোর গুলো থাকে সেগুলো বের হয়ে আসে। আর এটার ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাসা ইনসিভারাল হাইমেনিয়াম, অ্যাসা প্রোডিউসড ইন অ্যান হাইমেনিয়াম লেয়ার, হাইমেনিয়াম লেয়ারে অ্যাসা গুলো প্রোডিউসড হয় অথবা হাইমেনিয়াম লেয়ারে থাকে, কিন্তু সিভারাল হাইমেনিয়াম সিঙ্গেলও থাকতে পারে সিভারালও থাকতে পারে। আমরা যদি ছবিগুলো দেখি যে একটা রাউন্ড শেপের উপর থেকে বের হচ্ছে, নিচ থেকে বের হচ্ছে, লেফট হ্যান্ড সাইড থেকে বের হচ্ছে এবং রাইট হ্যান্ড সাইড থেকে চারদিক থেকে বের হচ্ছে, অর্থাৎ চারো সাইডের যে হাইমেনিয়াম লেয়ার চারদিক থেকে বের হয়েছে, এই জন্য বলা হয় অ্যাসা ইন সিভারাল হাইমেনিয়াম। ক্লিয়ার? জি স্যার। অ্যাস্কোস্ট্রোমা, এটাও একটা গোলাকৃতি বা স্ফেরিক্যাল শেপ অ্যাস্কোস্ট্রোমা বা অ্যাস্কোকার্ভ। এটাও একটা ক্লোজ স্ট্রাকচার। Asci are produced in a cavity within a mass of sterile tissue বা স্ট্রোমা। এখানে যেটা হয় আমরা যে যদি লেফট হ্যান্ড সাইডের যে আমরা ছবিটা আছে যে যেখান থেকে তোমার হচ্ছে কোন একটা বই থেকে কালেক্ট করা, এখানে দেখা যাচ্ছে অ্যাসকাস গুলো ভিতরে অনেকগুলো ইয়া থাকে, স্ট্রোমা তৈরি হয় অনেকগুলো ফাঙ্গাল মাস দ্বারা বা স্টেরাইল টিস্যু দ্বারা একটা স্ট্রোমা একটা সাবস্ট্রেট তৈরি হয়। এই সাবস্ট্রেট গুলোর মধ্যে অ্যাসকাস গুলো তৈরি হয়। এটাই বলেছে অ্যাসা আর প্রোডিউসড ইন এ ক্যাভিটি, একটা ক্যাভিটির মধ্যে যেটাকে লোকিউল বলে, ক্যাভিটির মধ্যে তৈরি হয় এবং এই ক্যাভিটি গুলো ফুল থাকে উইদিন এ মাস অফ স্টেরাইল টিস্যু, যাকে স্ট্রোমা বলে। অনেকগুলো স্টেরাইল টিস্যু একত্রে একটা মাস তৈরি করে যাকে বলা হয় স্ট্রোমা। ক্লিয়ার? এই স্ট্রোমা গুলো পরবর্তীতে তোমার স্ট্রোমার ভিতরে এই অ্যাসকাস গুলো তৈরি হয়। ওয়ালটা কম্প্যাক্ট এবং স্ট্রং, এখানে হচ্ছে ওয়ালটা কম্প্যাক্ট এবং স্ট্রং। আগেরটা কিন্তু স্ফেরিক্যাল শেপ ছিল, একই ধরনের শেপ এটা, কিন্তু আগেরটার ওয়ালটা ছিল লুজলি প্যাক, এখানে ওয়ালটা হচ্ছে কম্প্যাক্ট প্যাক এবং স্ট্রং। তাহলে এটা কিভাবে এখান থেকে স্পোর গুলো বের হবে? অথবা ন্যাচারাল কোনো তোমার যদি ফোর্স ক্রিয়েট হয় বাইরে থেকে অথবা কোনো ধরনের মেকানিক্যাল ইনজুরি হয় তখন এটা থেকে স্পোর গুলো বের হয়ে যায়। এই চারটা পেরিথেসিয়াম, অ্যাপোথেসিয়াম, ক্লেস্টোসিয়াম ভালো করে পড়ে নিবা। ক্লিয়ার? আর সবগুলোর যে আমি নিচে যেটা যে ছবিগুলো লেভেলিং করে দিয়েছি সেই ছবিগুলো ড্রয়িং করে লেভেলিং করতে হবে পরীক্ষার সময় যদি আসে। দেন আমরা চলে যাই রিপ্রোডাকশনে। রিপ্রোডাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রিপ্রোডাকশন কিছু টার্মিনোলজি আগে পড়াইনি। গ্যামেটেনজিয়া বা গ্যামেটেনজিয়াম,
গ্যামেটেনজিয়াম একটা সিঙ্গুলার ওয়ার্ড, আর এটাকে বলা হয় প্লুরাল হচ্ছে গ্যামেটেনজিয়া। Gametengium is an organ or cell in which gametes are produced that is found in many multicellular protists, algae, fungi, and the gametophytes of plants. আসলে হচ্ছে যে যে অর্গান কোন গ্যামেটস বা সেক্স সেলগুলো কন্টেইন করে তাকে বলা হয় গ্যামেটেনজিয়াম। ক্লিয়ার? এবং ফিমেল গ্যামেটেনজিয়াম, মেল গ্যামেটেনজিয়াম, ইন কেস অফ অ্যাসকোমাইকোটার যে মেল গ্যামেটেনজিয়াম তাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। ঠিক আছে? মেল স্যার গ্যামেটেনজিয়াম বিলং টু দি অথবা মেল গ্যামেট। হ্যাঁ স্যার শুরু থেকে শোনা গ্যামেটেনজিয়ার যায়নি, সময় স্যার। আমরা শুনতে পাইনি স্যার, কেটে কেটে যাচ্ছিল। গ্যামেটেনজিয়াম হচ্ছে যে সেল। হ্যালো, জি স্যার। তেজ হচ্ছে কথা। আচ্ছা, স্যার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। না বুঝলে তোমার সমস্যা। এটা আমার সমস্যা না তোমাদের সমস্যা, এটা কিভাবে বুঝবো? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আমি একটু তাহলে ওয়াইফাইটা চেঞ্জ করে আমি ডাইরেক্ট একটু লাইনে চলে যাই, ঠিক আছে? তাহলে হচ্ছে গ্যামেটেনজিয়াম হচ্ছে অথবা গ্যামেটেনজিয়া বা গ্যামেটেনজিয়াম একটা অর্গান অথবা সেল যার মধ্যে গ্যামেটস গুলো থাকে। গ্যামেটস গুলো সেক্স গ্যামেটস হতে পারে, মানে সেক্স সেল গুলো থাকে, মেল গ্যামেট হতে পারে অথবা ফিমেল গ্যামেট। মেল গ্যামেট হচ্ছে যে যখন মেল সেক্সুয়াল অর্গান কন্টেইন করবে মেল, তাকে মেল গ্যামেট বলে। আর হচ্ছে সিমিলারলি যখন কোনো গ্যামেটেনজিয়াম ফিমেল সেক্সুয়াল অর্গান কন্টেইন করবে বা ফিমেল সেক্স সেল কন্টেইন করবে তাকে বলে ফিমেল গ্যামেটেনজিয়াম। ক্লিয়ার? জি স্যার। মেল গ্যামেটেনজিয়াম, ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসে যে মেল গ্যামেটেনজিয়াম তাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। আর হচ্ছে যে ফিমেল গ্যামেটেনজিয়াম তাকে বলা হয় অ্যাসকোগোনিয়াম। নিচের দিকে দেখো ফিমেল গ্যামেটেনজিয়াম দেওয়া আছে, ইজ অ্যাসকোগোনিয়াম। আচ্ছা, মেল গ্যামেটেনজিয়ামে আরো দুইটা পার্ট আছে, বলা হচ্ছে যে অ্যান্থেরিডিয়াম আর স্পারমাশিয়াম। আচ্ছা, গ্যামেটেনজিয়াম গুলো হচ্ছে যে অ্যান্থেরিডিয়াম যেটাকে বলা হয় মেল গ্যামেট বিলং টু দি অ্যাসকোমাইকোটা ফাঞ্জাই। এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এটা একটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার অর অর্গান প্রোডিউসিং এন্ড কন্টেইন মেল গ্যামেটস। অর্থাৎ এখানে হ্যাপ্লয়েড স্ট্রাকচার কোনগুলো? যখন n নাম্বার অফ ক্রোমোজোম থাকবে একটা সেল যার মধ্যে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াস হচ্ছে টুয়াইস n হবে না, থ্রাইস n হবে না, কিন্তু শুধু একটা n নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড স্ট্রাকচার বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। However, এটা হচ্ছে হ্যাপ্লয়েড স্ট্রাকচার অর অর্গান প্রোডিউসিং এন্ড কন্টেইন মেল গ্যামেটস। অর্থাৎ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসের যে গ্যামেটেনজিয়াম এটাতে হচ্ছে মেল গ্যামেটস থাকে। এটা একটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার যার মধ্যে সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে, তাকে হচ্ছে অ্যান্থেরিডিয়াম বলে, অথবা প্লুরাল হচ্ছে অ্যান্থেরিডিয়া। আচ্ছা, যে সকল অ্যান্থেরিডিয়াম নন মোটাইল তাদেরকে বলা হয় আবার স্পারমাশিয়াম। এখানে যে জিনিসটা মেইনলি জানতে হবে, অ্যান্থেরিডিয়ামটা কি আর হচ্ছে গ্যামেটেনজিয়ামটা কি, আর হলো অ্যাসকোগোনিয়াম। আমি আবার বলি, হচ্ছে গ্যামেটেনজিয়াম হচ্ছে একটা অর্গান বা সেল যা হচ্ছে যার মধ্যে অথবা যা সেক্স সেল অথবা হচ্ছে মেল গ্যামেটস অথবা ফিমেল গ্যামেটস কন্টেইন করে তাকে বলা হয় গ্যামেটেনজিয়াম। গ্যামেটেনজিয়াম দুই প্রকার, মেল গ্যামেটেনজিয়াম এবং ফিমেল গ্যামেটেনজিয়াম। যখন কোনো অর্গান বা সেল মেল গ্যামেটস কন্টেইন করবে তাকে বলা হয় মেল গ্যামেটেনজিয়াম। যখন কোনো অর্গান বা সেল ফিমেল গ্যামেট কন্টেইন করবে তাকে বলা হয় ফিমেল গ্যামেটেনজিয়াম। ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসে মেল গ্যামেটেনজিয়ামকে বলা হয় অ্যান্থেরিডিয়াম আর ফিমেল গ্যামেটেনজিয়ামকে বলা হয় অ্যাসকোগোনিয়াম। মেল গ্যামেটেনজিয়ামকে অ্যান্থেরিডিয়াম বলে, এবং অ্যান্থেরিডিয়াম একটি হ্যাপ্লয়েড স্ট্রাকচার যা মেল গ্যামেটস কন্টেইন করে। আর অ্যান্থেরিডিয়াম গুলোর মধ্যে যেগুলো হচ্ছে নন মোটাইল, মুভ করতে পারে না, ফ্লাজেলা নাই, তাদেরকে বলা হয় হচ্ছে স্পারমাশিয়াম। ক্লিয়ার? জি স্যার। ফিমেল গ্যামেটেনজিয়াম আমরা আসি, এখানে একটু বোঝার বিষয় আছে।
এখানে নিচে দেখো লেখা আছে যে ফিমেল গ্যামেটেনজিয়াম ইজ অ্যাসকোগোনিয়াম, অর্থাৎ অ্যাসকোগোনিয়াম ফিমেল গ্যামেটেনজিয়াম অথবা ফিমেল গ্যামেটেনজিয়াম ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঞ্জাই ইজ নোন অ্যাজ অ্যাসকোগোনিয়াম মে হ্যাভ এ লং প্রজেকশন দি ট্রাইকোগাইনি, অর্থাৎ তার একটা লং প্রজেকশন থাকে, যেমন আমাদের শরীর থেকে একটা হাত বের হয়ে গেছে না, সেটা হচ্ছে একটা লং প্রজেকশন, এবং এই প্রজেকশনটাকে বলা হয় ট্রাইকোগাইনি। এটা একটা হচ্ছে স্পেশাল স্ট্রাকচার এই ফিমেল গ্যামেটেনজিয়ামের। অর্থাৎ আমাদের বডি থেকে যেমন একটা হাত বের হয়ে তুমি যদি তোমার পাশের আর একটা ফ্রেন্ডের গায়ে হাত দাও, এবং এই যে তোমার স্ট্রাকচারটা একটা ইলংগেটেড স্ট্রাকচার তোমার বডি থেকে বের হয়ে গেছে, সেটাকে বলা হয় ট্রাইকোগাইনি। এবং এই ধরনের একটা স্ট্রাকচার, বিশেষ স্ট্রাকচার থাকে ফিমেল গ্যামেটেনজিয়ামে, অ্যাসকোমাইকোটা, যাকে বলা হয় অ্যাসকোগোনিয়াম, যাকে বলা হয় ট্রাইকোগাইনি। এর কাজ হচ্ছে সে এই হাত দিয়ে সে মেলের সাথে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সে মেলের সাথে ফিউজড হয় এবং মেল থেকে তার নিউক্লিয়াস গুলো নিয়ে নেয় ফিমেলের মধ্যে। আমরা যখন পরের ছবিতে যাবো আস্তে আস্তে, এখানে একটু দেখি এই ছবিটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে ব্লু কালার অ্যানথেরিডিয়াম আর হচ্ছে একটু অ্যানথেরিডিয়াম গুলো দেখা যাচ্ছে যে একটু ইলংগেটেড, আর হচ্ছে অ্যানথেরিডিয়াম একটু হচ্ছে বালবাস অথবা একটু গোলাকৃতি। এবং দেখো অ্যানথেরিডিয়াম থেকে একটা হাত চলে গেছে, অ্যাসকোগোনিয়ামটা একটু গোলাকৃতি, যার মধ্যে কালো নিউক্লিয়াস আছে, এবং তার থেকে একটা লং প্রজেকশন বা একটা হাতের মতো একটা অংশ চলে গেছে, এবং সেটা হচ্ছে মেলের উপর চলে গেছে। এবং মেলের যেখানে চলে যায় সেখানে যেখানে ফিমেলের এবং মেলের সাথে অ্যাটাচ পয়েন্ট হয় সেখানে সেল ওয়ালটা ডিজলভ হয়ে যায়। সেল ওয়ালটা ডিজলভ হয়ে যায় সেল ওয়ালটা ডিজলভ হয়ে যায় সেল ওয়ালটা ডিজলভ হয়ে মেলের থেকে নিউক্লিয়াসটা ফিমেলের যে অ্যাসকোগোনিয়াম তার ভিতর দিয়ে মেল থেকে ফিমেলে চলে যায় এবং ফিমেলে নতুন করে হাইফা ডেভেলপ করে। এটা কিভাবে করে আমরা পরে আবার আসতেছি। এতটুকু ক্লিয়ার? গ্যামেটেনজিয়াম, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, অ্যানথেরিডিয়াম, অ্যাসকোগোনিয়াম ক্লিয়ার? জি স্যার। ট্রাইকোগাইনি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন দেখো এখানে একটা লাল একটা তোমার হচ্ছে একটু রেড কালারে লেখা আছে অ্যাসকোজেনাস হাইফা, দেখছো নাকি মাঝখানে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটা নোট করতে। তার আগে আমরা আরেকবার আসি যে অ্যাসকোগোনিয়াম কি। দিস ফিমেল sexual organ of Ascomycota fungi is termed as Ascogonium. Clear? ঠিক একইভাবে this male sexual organ of Ascomycota fungi is termed as Antheridium. Clear? জি স্যার। আচ্ছা, এখন এই যে অ্যাসকোগোনিয়াম আছে, অ্যাসকোগোনিয়ামে আমি বললাম না তার যে ট্রাইকোগাইনি আছে, এই ট্রাইকোগাইনির মাধ্যমে সে মেল থেকে, ট্রাইকোগাইনির কাজ হচ্ছে সেটাকে বলা হয় যে রিসিপটিভ হাইপার। সে রিসিভ করে, কি রিসিভ করে? সে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনে যায় তখন মেলের উপর চলে যায়, ট্রাইকোগাইনিটা মেলের সাথে লেগে যায় এবং মেলের যেখানে লেগে যায় ট্রাইকোগাইনির যে অংশটুকু, ওই মেল এবং ফিমেলের যে অংশটুকু অ্যাটাচ হয়ে যায় তাদের সেল ওয়ালটা ডিজলভ হয়ে যায়। ডিজলভ হওয়ার পরে সে মেল থেকে নিউক্লিয়াস গুলো রিসিভ করে মেল থেকে সে ফিমেলে নিয়ে যায়। আচ্ছা, এখন দেখো লেখা আছে অ্যাসকোজেনাস হাইফাটা আমরা অনেক সময় শর্ট কোশ্চেন দেই অথবা তোমার কোশ্চেনের মধ্যেও চলে আসে। দি হাইফা, এটা এক ধরনের হাইফা ইন ফাঞ্জাই অফ অ্যাসকোমাইকোটা দ্যাট গ্রো ফ্রম দি অ্যাসকোগোনিয়াম আফটার ইট হ্যাজ ফিউজড উইথ দি অ্যানথেরিডিয়াম। তাহলে এটা এমন একটা হাইফা যেটা অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসের মধ্যে থাকে এবং এটা কখন গ্রো করে? দ্যাট গ্রো ফ্রম দি অ্যাসকোগোনিয়াম আফটার ইট হ্যাজ ফিউজড উইথ দি অ্যানথেরিডিয়াম। অর্থাৎ একটা বিশেষ ধরনের হাইফা যেটা অ্যাসকোমাইকোটা ফাঞ্জাই প্রডিউস করে, এবং when they produce যখন অ্যাসকোগোনিয়ামের অ্যানথেরিডিয়ামের সাথে ফিউজড হয় তখন অ্যাসকোগোনিয়ামের মধ্যে এই হাইফাটা ডেভেলপ করে। এদিকে আসো, ছবিটা দেখো, কার্সারটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এই যে মেলটা এবং এটা ফিমেল, আর মেলের যে উপরে যে লং প্রজেকশন তাকে বলা হয় ট্রাইকোগাইনি। তারা এখন সেক্সুয়াল রিপ্রোডাকশনে যদি আসে তাহলে পাশাপাশি চলে আসে এবং ফিমেলের ট্রাইকোগাইনিটা মেলের উপর অ্যাটাচ হয় ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন। কন্ডিশন হচ্ছে এটা। আচ্ছা, যেখানে অ্যাটাচ হবে আমি বললাম অ্যাটাচ পয়েন্টে সেল ওয়ালটা ডিজলভ হয়ে যায় তখন আমি কি করলাম, এর আগে যেটা বললাম যে মেলের যে অর্গান নিউক্লিয়াস গুলো আছে সেগুলোকে এই যে
ট্রাইকোগাইনি, যাকে বলা হয় রিসেপটিভ নেক অফ হাইফা বা রিসেপটিভ পার্ট অফ দি অ্যাস্কোগোনিয়াম বা ফিমেল সেক্সুয়াল অর্গান অফ অ্যাস্কোমাইকোটা ফাঞ্জাই। সে করে কি, এই ট্রাইকোগাইনির মাধ্যমে মেল থেকে ফিমেলের যে ফিমেল থেকে মেলের যে নিউক্লিয়াস গুলো সে নিয়ে আসে। নিয়ে আসার পরে ফিমেলের মধ্যে দুই ধরনের হাইফা তৈরি হয়। তোমরা একটু খেয়াল করো উপরের দিকে, এই যে একটা হাইফা তৈরি হচ্ছে, আরেকটা হাইফা এদিকে তৈরি হয়। এখন ফিমেলের দুই ধরনের হাইফা তৈরি হয়, একটাকে বলা হয় হ্যাপ্লয়েড হাইফা, আর একটাকে বলা হয় ডিপ্লয়েড হাইফা। হ্যাপ্লয়েড হাইফা মানে হচ্ছে n নাম্বার অফ ক্রোমোজোম, সিঙ্গেল নাম্বার অফ ক্রোমোজোম, আর ডিপ্লয়েড হাইফা হচ্ছে টুয়াইস n নাম্বার ক্রোমোজোম। ডিপ্লয়েড হাইফা হচ্ছে সেগুলোই যেগুলোর মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এই দুইটা নিউক্লিয়াস হচ্ছে দুই ধরনের হতে পারে অথবা একই ধরনের হতে পারে। যেহেতু এটা একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন কখনো একই ধরনের জেনেটিক যারা অবশ্যই এবং মেল এবং ফিমেল হতে হবে। এখানে নেচারেও এরকম আছে, ফাঙ্গাসের মধ্যে আছে মেলে মেলে হবে না, ফিমেলে ফিমেল হবে না, এটা মেল এবং ফিমেল হতে হবে। এবং ফিমেলের ক্ষেত্রে দেখো আমরা বলে দিচ্ছি যে এখানে নিউক্লিয়াসের কালার, যে কালার সেগুলো হচ্ছে ব্ল্যাক, আর মেলের গুলো হচ্ছে এখানে ব্লু। যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন তখন যে ব্লু কালারের যে মেলের নিউক্লিয়াস সেগুলো মেল থেকে ট্রাইকোগাইনির মাধ্যমে ফিমেলে চলে যাচ্ছে, এবং ফিমেলে চলে যাওয়ার ফলে ফিমেলে কিন্তু দুই ধরনের হাইফা তৈরি হচ্ছে। একটা হাইফা এই যে এখানে ছোট একটা হাইফা দেখা যাচ্ছে, আর একটা হাইফা এই ধরনের একটা বড় একটা হাইফা, যার মধ্যে দুইটা নিউক্লিয়াস, এবং দুইটা নিউক্লিয়াস কিন্তু একটা মেল থেকে আর একটা ফিমেল থেকে। এটাকেই হচ্ছে তোমার অ্যাস্ট্রোজেনাস হাইফা বলা হচ্ছে যে অ্যাস্ট্রোজেনাস হাইফা ইজ এ স্পেশাল টাইপ অফ হাইফা which contained by the Ascomycota which consist or which exist only in Ascomycota fungi. This hypha produced when female Ascogonium fused with male Antheridium. Clear? যখন মেল এবং ফিমেল কপুলেট করবে, একটা আরেকটার সাথে ফিউজড হয়ে যাবে, তখন ফিমেলে যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা যখন হচ্ছে যে মায়েদের ক্ষেত্রে কি হয়, মায়েদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা যদি নতুন করে বেবি আসে তাহলে হচ্ছে যে মেল এবং ফিমেল অথবা ক্রোমোজোম কন্টেইন করে। একই ধরনের হচ্ছে যে বেবিটা থাকবে মেল এবং ফিমেলের মা এবং বাবার দুইজনের ক্রোমোজোম থাকবে। ঠিক একইভাবে কিন্তু এখানে বলা আছে যে দুই ধরনের হচ্ছে নিউক্লিয়াস চলে আসে, এবং দুই ধরনের, একটা হাইফা যার মাধ্যমে দুইটা নিউক্লিয়াস আছে এবং দুইটা নিউক্লিয়াস একটা মেল থেকে আসছে আর একটা ফিমেল থেকে আসছে, সেই স্পেশাল নিউক্লিয়াস যেটা অ্যাস্কোমাইকোটা ফাঙ্গাসে পাওয়া যায়। এবং অ্যাস্কোমাইকোটা ফাঙ্গাস এটা কখন প্রডিউস করে, যখন মেল এবং ফিমেল একটা আরেকটার সাথে ফিউজড হয়, তখন ফিমেলে যে ফিমেল যাকে আমরা বলা হয় অ্যাস্কোগোনিয়াম, সেই ফিমেলে এই ধরনের স্পেশাল টাইপ অফ হাইফা পাওয়া যায় যাকে বলা হয় অ্যাস্কোজেনাস হাইফা। এই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে যে অ্যাস্কোজেনাস হাইফা আর মেড আপ অফ binucleate cells containing one nucleus derived from the male Antheridium and the other from the female Ascogonium. Clear? জি স্যার। জি স্যার। This condition is represented as n plus n rather than twice n. এটা কিন্তু n plus n. আচ্ছা, n plus n আর twice n টা আমি বলি। n টা হচ্ছে শুধু যেমন আমার একটা n নাম্বার অফ ক্রোমোজোম 10, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যেটা বললাম যে অ্যাস্কোজেনাস হাইফাতে দুইটা নিউক্লিয়াস আসে, একটা হচ্ছে মেল থেকে মেলের মনে করলাম যে এটা নিউক্লিয়াস নাম্বার হচ্ছে 10 আর সরি ক্রোমোজোম নাম্বার 10 n এর, আর ফিমেলে যেটা আসে সেটা ক্রোমোজোম নাম্বার হয় তবে 11। এখন যখন দুইটা ফিউজড হয়ে যাবে, এখানে বলা হয়েছে যে অ্যাস্কোজেনাস হাইফাতে দুইটা নিউক্লিয়াস থাকে, দুইটা কিন্তু নিউক্লিয়াস মিক্সড হয়ে যায় না, দুইটা নিউক্লিয়াস একটা ক্রোমোজোমের একটা সেলের মধ্যে থাকে, এবং এই কন্ডিশনে কোনো হাইফা থাকতে তাকে বলা হয় অ্যাস্কোজেনাস হাইফা, অনলি এই অ্যাস্কোমাইকোটা ফাঙ্গাসের ক্ষেত্রে, অন্য ফাঙ্গাসের ক্ষেত্রে না। এবং এই দিস কন্ডিশন ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ n plus n rather than twice n. Twice n কখন হবে? যখন দুইটা নিউক্লিয়াস একটা আরেকটার সাথে মিশে যাবে, মিশে যাবে তখন একটা জাইগোট প্রডিউস করবে, তখন twice n। আচ্ছা, তাহলে n হচ্ছে যখন শুধু একটা থাকবে, হ্যাপ্লয়েড নাম্বার, হোমোজেনাস। আচ্ছা, twice n হচ্ছে, আর n plus n হচ্ছে একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকবে কিন্তু দুইটা মিশে যাবে না, সেটা হচ্ছে n plus n। twice n হবে একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াস যখন ফিউজ হয়ে একটা জাইগোট তৈরি করবে, ক্রোমোজোম গুলো মিক্স হয়ে যাবে, twice n। যদি এখানে ক্রোমোজোম গুলো ফিউজ হয়ে একটা জাইগোট তৈরি করতো, তাহলে ক্রোমোজোম নাম্বার দুইটা নিউক্লিয়াস ফিউজ হয়ে জাইগোট তৈরি করলে ক্রোমোজোম নাম্বার হতো 21, কিন্তু এখানে হচ্ছে n plus n। As the cells are not true diploid cell, এই যে ট্রু ডিপ্লয়েড সেল কখন? যখন হ্যাপ্লয়েড সেল হচ্ছে n নাম্বার অফ ক্রোমোজোম,
টুয়াইস এন হচ্ছে ডিপ্লয়েড সেল, বা টুয়াইস এন হচ্ছে এন প্লাস এন যখন ফিক্সড হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, তখন হচ্ছে ডিপ্লয়েড সেল। আর এন প্লাস এন হচ্ছে দুইটা নিউক্লিয়াস থাকবে কিন্তু মিক্সড হবে না। এই যে হাইফা আমরা এখন যেটা বললাম, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় মেল এবং ফিমেল ফিউজড হয়ে মেলের নিউক্লিয়াস গুলো ফিমেলের ট্রাইকোগাইনের মাধ্যমে ফিমেলের চলে যায় এবং ফিমেলের দুই ধরনের হাইফা তৈরি হয়। একটা হচ্ছে বাইনিউক্লিয়ার বিশিষ্ট অথবা যেটাকে বলা হয় বাইনিউক্লিয়ার বিশিষ্ট অথবা দুই নিউক্লিয়াস বিশিষ্ট, আর একটা হচ্ছে হাইফা যাকে বলা হয় অ্যাসকোজেনাস হাইফা। আর একটা পাশাপাশি আরেক ধরনের হাইফা তৈরি হয় হ্যাপ্লয়েড হাইফা, এন নাম্বার অফ হাইফা তৈরি হয়। এই হ্যাপ্লয়েড হাইফা গুলো কিন্তু স্টেরাইল হয়। এখন এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় আমরা যে দুই ধরনের হাইফা তৈরি হয় বলে দিলাম, এই যে দুই ধরনের হাইফা তৈরি হয়, এই দুই ধরনের হাইফা আবার কাজ আছে। কাজ কি? এই হাইফা থেকে অ্যাসকোজেনাস হাইফা থেকে অ্যাসকাস প্রোডিউসড হয়। ওই যে আমরা যেটা বললাম না, অ্যাসকাস হচ্ছে একটা থলের মতো অংশ, স্যাক লাইক স্ট্রাকচার। এটা একটা স্পেশাল স্ট্রাকচার, শুধুমাত্র এই ফাঙ্গাসে পাওয়া যায় এবং এই ফাঙ্গাসে কে অন্য ফাঙ্গাস থেকে ডিস্টিংগুইশ করার জন্য এই অ্যাসকাসই যথেষ্ট। এই অ্যাসকাসটা তৈরি হয়, এই অ্যাসকাসটা একটা সেক্সুয়াল স্পোর বিয়ারিং সেল, একটা থলে, একটা সেক্সুয়াল পার্ট। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে অ্যাসকাস তৈরি হয় এবং এই যে পাশাপাশি একটা হ্যাপ্লয়েড হাইফা তৈরি হয়। এই যে হ্যাপ্লয়েড, যাতে এন নাম্বার অফ শুধু ক্রোমোজোম থাকে, এইটা দ্বারা কি হয়, এই হ্যাপ্লয়েড হাইফা দ্বারা হচ্ছে আশেপাশে যে আমরা যখন ফুটিং বডি তৈরি করি, ফুটিং বডি মনে আছে? এদিকে আরেকটু চলে যায় ফুটিং বডি কে। এই যে ফুটিং বডি, এই যে পেরিথেসিয়াম, এই পেরিথেসিয়ামের পাশের যে মাইসেলিয়াল ওয়াল বা হাইফাল ওয়াল বা পেরিথেসিয়াল ওয়াল, এই ওই যে আমরা হ্যাপ্লয়েড হাইফা, এই হাইফা দ্বারা তৈরি হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় ওই যে হ্যাপ্লয়েড হাইফা, যেটা স্টেরাইল হাইফা, সেটা দ্বারা এই মাইসেল ওয়ালটা তৈরি হয়। আর ভিতরে অ্যাসকাসটা তৈরি হয় কোথা থেকে? অ্যাসকোজেনাস হাইফা থেকে তৈরি হয়। কিভাবে তৈরি হয় পরে বলবো। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে হ্যাপ্লয়েড হাইফা থেকে স্যার মানে যে নিউক্লিয়াসটা যেটা থাকবে স্যার, ওটা কি স্যার মানে ফিমেলের নাকি মেলের? ওইটা মেলও হতে পারে, ফিমেল হতে পারে, কিন্তু এগুলো স্টেরাইল। ঠিক আছে, এটা মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, কিন্তু ওই হাইফা গুলো স্টেরাইল হবে। হ্যাপ্লয়েড হাইফা হবে কিন্তু স্টেরাইল। স্টেরাইল মানে তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক পার্ট করতে পারবে না। ঠিক আছে, ওইখান থেকে শুধুমাত্র ওগুলো দ্বারা আমরা যেটা বললাম যে অ্যাসকোকার্প বা ফুডিং বডি, অ্যাসকোমাইক্রো ফাঙ্গাস যে ফুডিং বডি তৈরি হয়, সেই ফুডিং বডির বাইরের যে শক্ত ওয়ালটা বা মাইসেলিয়াল ওয়ালটা, সেই ওয়ালটা তৈরি করার ক্ষেত্রে এই হ্যাপ্লয়েড হাইফা গুলো বা স্টেরাইল হাইফা গুলো ইউজ হয়। আর অ্যাসকোজেনাস হাইফা গুলো ভিতরে যে অ্যাসকাস, সেই অ্যাসকাস গুলো ফর্ম করে অ্যাসকোজেনাস হাইফা থেকে। এখন মনে আছে আমি একটা টার্ম বলছিলাম যে যত বেশি অ্যাসকোজেনাস হাইফা থাকবে, যত বেশি প্রলিফারেশন হবে, তত বেশি অ্যাসকাস তৈরি হবে। এটা প্রথম দিকে বলছিলাম, মনে আছে? জি স্যার। ওইটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন হচ্ছে যে অনেক সময় যদি শর্ট নোট আসে, তখন ডেফিনেশনটা দেওয়ার সাথে সাথে বলা কিছু ফিচার বা ক্যারেক্টার বলা যেতে পারে। ক্যারেক্টার গুলো কি কি? এখানে বলা হচ্ছে যে এটা একটা বাইনিউক্লিয়ার হচ্ছে হাইফা, যার একটা নিউক্লিয়াস মেল থেকে আসে, একটা ফিমেল থেকে আসে, এবং যেটা এটা কন্ডিশন হচ্ছে n+n কন্ডিশন রেদার দ্যান টুয়াইস n কন্ডিশন, এবং এখান থেকে অ্যাসকাস ফর্ম করে। এখন বলা হচ্ছে মেল এবং ফিমেল নিউক্লিয়াস ডিভাইড কনজুগেটলি টু মেইনটেইন দি ডাইক্যারিওটিক কন্ডিশন। অর্থাৎ মেল এবং ফিমেল নিউক্লিয়াস গুলো হাইফার মধ্যে কনজুগেটলি ডিভাইড থাকে। তো দুই পাশে থাকে একটা হাইফার, কিন্তু একটা আরেকটার সাথে ফিউজড হয় না। ক্লিয়ার? ফিউজড হয়ে গেলেই কিন্তু সেক্সুয়াল শুরু হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ফিউজড হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অ্যাসকোজেনাস হাইফা বলে। পরবর্তীতে ফিউজড হবে কিভাবে, আমরা পরে আসি। Many অ্যাসকোজেনাস হাইফা প্রোডিউস ইনসাইড দি ডেভেলপিং অ্যাসকোমা। ওই যে একটা অ্যাসকোমা যখন ডেভেলপ করতে থাকে, ওই অ্যাসকোমা ডেভেলপ করতে থাকে, ওয়াল তৈরি হতে থাকে, ভিতরে অ্যাসকাস তৈরি হবে। অ্যাসকাস তৈরি হওয়ার আগে ওই অ্যাসকোমার ভিতরে অনেকগুলো অ্যাসকোজেনাস হাইফা তৈরি হয়। এই যত বেশি অ্যাসকোজেনাস হাইফা হবে, যত বেশি অ্যাসকোজেনাস হাইফার ব্রাঞ্চিং হবে, প্রলিফারেশন হবে, তত বেশি অ্যাসকাস প্রোডিউস করবে উইদিন ওয়ান অ্যাসকোমা। আচ্ছা, এই যে অ্যাসকোজেনাস হাইফা, টিপস অফ অ্যাসকোজেনাস হাইফা ফ্রম ক্রয়জার বিফোর ডেভেলপিং ইনটু অ্যান অ্যাসকাস। আমরা জানি অ্যাসকোজেনাস হাইফা থেকে অ্যাসকাস ফর্ম করে। ঠিক আছে, কিন্তু এই অ্যাসকাসটা যে ফর্ম করে তার ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসকোজেনাস হাইফার মাথাটা একটু
হুক লাইক স্ট্রাকচার একটু বেন্ড হয়ে যাবে, পেঁচিয়ে যাবে, একটা হুক লাইক স্ট্রাকচার ডেভেলপ করবে। সেই হুক লাইক স্ট্রাকচারটাকেই বলা হয় ক্রয়জার। বুঝতে পারছো? তাহলে ক্রয়জারটা হচ্ছে অ্যাসকোজেনাস হাইফার আরেকটা বৈশিষ্ট্য। আমরা জানি অ্যাসকোজেনাস হাইফা একটা বাইনিউক্লিয়েট হাইফা, এটা ডাইক্যারিওটিক কন্ডিশনে থাকে, N+N কন্ডিশনে থাকে, যার একটা নিউক্লিয়াস মেল থেকে আসে, একটা ফিমেল থেকে আসে, এবং নিউক্লিয়াস গুলো ফিউজ হয় না, দুইটা নিউক্লিয়াস কনজুগেটলি সেপারেট অবস্থা থাকে উইদিন হাইফা। স্যার স্যার হচ্ছে কারো আনমিউট করা মানে হচ্ছে শব্দ হচ্ছে, সেজন্য বুঝতে সমস্যা হচ্ছে স্যার। আনমিউট করা কার? তোমরা বলে জি দাও। স্যার, শোনা যাচ্ছে না, খুবই বিরক্ত। মেবি হচ্ছে স্যার তাওহিদ খান, ওর হচ্ছে আনমিউট করা ছিল, এখন মিউট করছে স্যার। হয়েছে স্যার কি, আপনি কন্টিনিউ করেন। জি স্যার। তোমার হচ্ছে যে মোবাইলটা অন করে দিয়ে জয়েন করে সে ঘুরতে থাকে, বুঝো নাই? বাসে থাকে, রিক্সায় থাকে, বেড়াতে থাকে, বাজারে থাকে, কি করা যাবে বলো? এগুলো তো কমন সেন্সের বিষয়, এগুলো তো এখন এখান থেকে তো বলে এগুলো বোঝানো যাবে না। However, কারো আনমিউট করা আছে, বাসার কথাবার্তা শোনা যায়, এগুলো খেয়াল করতে হবে সবাই। যেটা হচ্ছে যে অ্যাসকোজেনাস হাইফার আরেকটা বৈশিষ্ট্য হলো, আমরা জানি অ্যাসকোজেনাস যে হাইফার আছে তার থেকে অ্যাসকাস ফর্ম করে। যখন অ্যাসকাস ফর্ম করে, অ্যাসকাস ফর্মের প্রথম স্টেপে তোমার হচ্ছে যে অ্যাসকোজেনাস হাইফার মাথাটা একটু বেন্ড হয়ে যায়, একটু হচ্ছে বাঁকা হয়ে যায় বা হুক লাইক স্ট্রাকচার ডেভেলপ করে। এই যে অ্যাসকোজেনাস হাইফার যে মাথার যে হুক লাইক স্ট্রাকচার, তাকে বলা হয় ক্রয়জার। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে টিপস অফ অ্যাসকোজেনাস হাইফার ফর্ম ক্রয়জার, অর্থাৎ অ্যাসকোজেনাস হাইফার মাথায় একটা ক্রয়জার ফর্ম করে, এটাও একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাসকোজেনাস হাইফার। ক্লিয়ার? জি স্যার। প্লাজমোগ্যামি, শর্ট নোট আসে, পার্থক্য আসে প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামির মধ্যে। আচ্ছা, প্লাজমোগ্যামিটা কি আমি তোমাকে বলি, এই পাশে ছবিটা খেয়াল করো। প্লাজমোগ্যামি হচ্ছে একটা তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের আর একটা ফার্স্ট স্টেপ হচ্ছে প্লাজমোগ্যামি। আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য দুইটা সেক্স সেল লাগবে, সেক্স গ্যামেট লাগবে, যার হচ্ছে জেনেটিক্যালি ডিফারেন্ট হতে হবে। আর জেনেটিক্যালি ডিফারেন্ট মানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার, জিন নাম্বারে ডিফারেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা একটা এখানে দুইটা গ্যামেট আসছে, একটা রেড এবং একটা হচ্ছে গ্রিন। তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনে যখন কাছাকাছি আসবে, একটা আরেকটার সাথে মিলে যাবে, মিলে যেয়ে যখন যেখানে সেলটা মিশে যাবে সেখানকার সেলটা ফিউজ ডিজলভ হয়ে যাবে। ডিজলভ হয়ে গেলে মনে হবে যে এটা একটা সেল এবং দুইটা নিউক্লিয়াস আছে। ক্লিয়ার? ছবিটা ক্লিয়ার বোঝা যায়? এই যে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনে যখন একটা সেল মেল, একটা সেল দুইটা সেক্স সেল কাছাকাছি এসে ফিউজ হয়ে যায়, ফিউজ হওয়ার ফলে সেল ওয়ালটা ডিজলভ হয়ে যে একটা ডাইক্যারিওটিক সেল ডেভেলপ করে, তখন তাকে বলা হয় প্লাজমোগ্যামি। এই কন্ডিশনটাকেই বলা হয় প্লাজমোগ্যামি। আর অ্যাসকোজেনাস হাইফাতে এই ডাইনিউক্লিক যে হাইফা তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাসকোজেনাস হাইফা। তাহলে দেখো এখন, the fusion of hyphae that have genetically different nuclei, it results in heterokaryotic mycelium. Result from the fusion of genetically different hypha where the nuclei can either remain in separate part of the same nucleus, mingle, called dikaryotic, or exchange chromosome and gene. এখন এদিকে আসো, যদি ইন জেনারেল প্লাজমোগ্যামি অন্য ফাঙ্গাসের ক্ষেত্রে হতে পারে। প্লাজমোগ্যামিটা হচ্ছে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় দুইটা জেনেটিক্যালি ডিফারেন্ট সেল একটা আরেকটার সাথে ফিউজড হয়ে যাবে, এবং ফিউজড হওয়ার ফলে যখন একটা ডাইক্যারিওটিক হাইফা বা মাইসিলিয়াম তৈরি করবে, অর্থাৎ একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকবে, দে আর ড্রাইভ ফ্রম দি টু জেনেটিক্যালি ডিফারেন্ট সেল, অর্থাৎ একটা মেল থেকে একটা ফিমেল থেকে এসে যখন ফিউজড হয়ে যাবে, তখন হচ্ছে এটাকে বলা হয়, কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে প্লাজমোগ্যামি। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা যে এর আগের ছবিটা দেখাইছি, এই জায়গাটা দেখো, এই ছবিটা খেয়াল করো। এই যে যখন মেল এবং আমাদের এই এটা তো প্লাজমোগ্যামিটা বললাম ইন জেনারেল সকল ফাঙ্গাসের ক্ষেত্রে, ইভেন তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে অ্যাসকোজেনাস হাইফাতে, অ্যাসকোমাইকোটাতে আমরা কি থাকি, মেল হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, ফিমেল হচ্ছে অ্যাসকোগোনিয়াম। এই যে মেল এবং ফিমেল যখন একটা আরেকটার সাথে ফিউজড হয়ে সেলটা যখন ডিজলভ হয়ে যায়, ডিজলভ হয়ে দিয়ে যখন একটা ডাইক্যারিওটিক সেল তৈরি করে এবং ডিজলভ হয়ে যায়, মেল এবং ফিমেল অ্যাসকোগোনিয়াম এবং অ্যান্থ্রেডিয়াম ফিউজড হয়ে যায় এবং একটা ডাইক্যারিওটিক সেল তৈরি হয়। এই যে প্রসেসটা এবং ডাইক্যারিওটিক সেলটা যে তৈরি হওয়ার প্রসেস, এটাকেই বলা হয় তোমার
প্লাজমোগ্যামি। এখানে সেটাই বলা আছে, মেল এলিমেন্ট ফিউজেস উইথ ট্রাইকোগাইনি অফ দি অ্যাসকোগোনিয়াম। অর্থাৎ মেলটা তোমার ফিউজড হয়ে যায় অ্যাসকোগোনিয়ামের যে ট্রাইকোগাইনি সেখানে। Then nuclei migrate into the ascogonium to begin the dikaryotic condition. এরপরে যেটা করা হয় ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস, যদি আমরা কল্পনা করি, আমরা কিন্তু বলতেছি বারবার যে যখন মেল এবং ফিমেল ফিউজড হয়ে যাবে তখন মেল থেকে ফিমেল গুলো অ্যাসকোগোনিয়ামের যে ট্রাইকোগাইনি তার মাধ্যমে মাইগ্রেট করে মেল থেকে ফিমেলে চলে আসবে। এবং এই যে প্রসেসটাকে দুইটা মেল এবং দুইটা সেল হ্যাপ্লয়েড সেল ফিউজ করার যে প্রসেস তাকে বলা হয় প্লাজমোগ্যামি। এবং ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসে প্লাজমোগ্যামি হওয়ার ফলে দুই ধরনের হাইফা তৈরি হয়, অ্যাসকোজেনাস হাইফা, ডাইক্যারিওটিক অ্যাসকোজেনাস হাইফা, আর একটা স্টেরাইল হ্যাপ্লয়েড হাইফা। এবার বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। গুড, থ্যাংক ইউ। এখন আমরা ক্যারিওগ্যামিতে চলে আসি। এখন ডান দিকের ছবিগুলো দেখো, ডান দিকের ছবিগুলো আমি কিন্তু বলছি যতক্ষণ না পর্যন্ত প্লাজমোগ্যামিটা দেখা যাচ্ছে, তারপরে কি হচ্ছে, নিউক্লিয়াস গুলো একটা আরেকটা কাছাকাছি আসতেছে, আস্তে আস্তে নিউক্লিয়াস দুটো একটা লেগে গেছে, লেগে যে দুইটা যখন টাচ করছে তারপরে এটা দুইটা মিলে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, যেটাকে বলা হয় জাইগোট। এই যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় মেল এবং ফিমেল একটা আরেকটার সাথে কাছাকাছি আসবে, কাছাকাছি এসে যেখানে টাচ করবে এই যে সেল ওয়ালটা, হ্যাঁ হ্যালো স্যার, এটা ভুলে হয়ে গেছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মেল এবং ফিমেল যে কাছাকাছি আসলো, কাছাকাছি আসার ফলে যখন ফিউজড হয়ে যাবে সেল, যেখানটা মেল এবং ফিমেল লেগে যাবে, তোমার দুইটা হাত যদি কাছাকাছি নিয়ে আসো, দুইটা আঙ্গুল টাচ পয়েন্টে সেল ওয়ালটা ডিজলভ হয়ে দুই পাশের নিউক্লিয়াসটা একটা সেল মনে হবে এবং দুইটা নিউক্লিয়াস মনে হবে। এই কন্ডিশনটাকে বলা হয় প্লাজমোগ্যামি। তারপরে কি হয়, নিউক্লিয়াস দুইটা তার ওখানে বসে থাকবে না, দুই প্রান্তে সেক্সুয়াল রিপ্রোডাকশন তো হইতে হবে, তাহলে নিউক্লিয়াস দুইটা আস্তে আস্তে ফিউজড হয়ে যাবে। ফিউজড হয়ে যে দুইটা নিউক্লিয়াস যখন একটা মিশে যায় তখন তাকে বলা হয় জাইগোট। এই জাইগোট ফর্মেশন হওয়ার প্রসেসটাকে বলা হয় ক্যারিওগ্যামি। ক্লিয়ার? যদি ল্যাঙ্গুয়েজে বলতে চাই, দ্য প্রসেস অফ ফিউশন বিটুইন ফাঞ্জাই নিউক্লিয়াই হুইচ রেজাল্ট ইন জাইগোট। অর্থাৎ দুইটা ফাঙ্গাল নিউক্লিয়াসের ফিউশন হওয়ার প্রসেসটাকে বলা হয় জাইগোট। ফিউশনটা যখন ফিউজড হয়ে যাবে এবং এই প্রসেসটাকে বলা হয় ক্যারিওগ্যামি, which is often the only diploid stage in the life cycle। এবং এই যে আমরা যখন ফাঙ্গাসের লাইফ সাইকেল পড়াবো, এবং এই জাইগোটটাই হচ্ছে একমাত্র টুয়াইস অ্যান্ড কন্ডিশন। আমরা যদি দেখি এটা হচ্ছে অ্যান কন্ডিশন, এটা অ্যান কন্ডিশন, দুইটা যখন মিশে যায় এটা হচ্ছে অ্যান প্লাস অ্যান কন্ডিশন, এটাও অ্যান প্লাস অ্যান কন্ডিশন, কিন্তু এটাকে অ্যান প্লাস অ্যান বলা যাবে না, অনেকটা মিশে গেছে। যখন মিশে তোমার হচ্ছে একটা জাইগোট ফর্ম করে একটা নিউক্লিয়াসের মতো দেখা যায়, এই জাইগোটটা হচ্ছে টুয়াইস অ্যান, অর্থাৎ দুইটা নিউক্লিয়াসের ক্রোমোজোম এটা ফিউজড হয়ে গেছে। এবং এইটাই ফাঙ্গাসের লাইফ সাইকেলে একমাত্র হচ্ছে টুয়াইস অ্যান্ড কন্ডিশন হবে, একমাত্র হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশন হবে। এটা আমরা লাইফ সাইকেল পড়ানোর সময় আমরা ক্লিয়ার হয়ে যাব। ক্লিয়ার? The zygote undergoes meiosis to produce haploid cell that develops as a spore, which then disperses to form new haploid mycelia. এখন কি হয়, এই জাইগোট গুলো পরবর্তীতে তোমার হচ্ছে যে জাইগোটটা আমরা, তোমরা যদি সেকেন্ড তোমাদেরকে পড়াচ্ছে এখন ওই যে মিওসিস মাইটোসিস পড়ায়। জি স্যার। জি স্যার। এই জাইগোটটা পরে কি করে, সেল ডিভিশনে যায়। প্রথমে যাবে মিউটিক সেল ডিভিশনে যাবে, মিউটিক সেল ডিভিশন থেকে এখান থেকে হচ্ছে তোমার জাইগোট থেকে হচ্ছে দুইটা নিউক্লিয়াস হবে, আবার প্রতিটা নিউক্লিয়াস আবার মাইটোটিক সেল ডিভিশনে হবে, সেল ডিভিশন হয়ে আবার দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, এরকম 8টা নিউক্লিয়াস হবে। এবং এই 8টা নিউক্লিয়াস মনে আছে আমরা বলছি প্রতিটা অ্যাসকাসের মধ্যে 8টা অ্যাসকাস স্পোর থাকে। এই যে নিউক্লিয়াস গুলো মিওসিস সেল ডিভিশন হয়ে পরবর্তীতে মাইটোটিক সেল ডিভিশন হবে এবং একটা জাইগোট থেকে পরবর্তীতে 8টা নিউক্লিয়ার ইন্ডিভিজুয়াল হ্যাপ্লয়েড নিউক্লিয়ার ডেভেলপ করবে। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে পরবর্তীতে তোমার হচ্ছে অ্যাসকাস ভিতরে, এই ঘটনাটা কিন্তু অ্যাসকাসের মধ্যে হতে থাকে। এই যে মিওসিস মাইটোসিস না, অ্যাসকাসের মধ্যেই হয়। স্যার, কথা শোনা যাচ্ছে না। সমস্যা কার, আমার না তোমাদের? স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো স্যার। তোমরা একজন এক একটা নেটওয়ার্ক ইউজ করো নাকি বিডিরে নেয়? কিছু তো অবস্টাকল থাকবেই, এখন আসলে এগুলোর কোনো সমাধান নাই। যতটুকু একটু তো স্যার সমস্যা হচ্ছেই স্যার, ওইটা স্যার একটু মেনে নিতে হবে স্যার।
হ্যাঁ, কোনো সমস্যা যদি পরীক্ষার আগে না বুঝো তখন গ্রুপ করে আসো, তখন হেল্প করা যাবে, সমস্যা হবে। স্যার হ্যাঁ স্যার এই যে এখানে কেরিও গেমিং যে স্যার হইলো স্যার, তার মানে এইটা থেকে কি স্যার একটা অ্যাসকাস ফর্ম করে? না না, এটা থেকে একটা অ্যাসকাস ফর্ম করে না, এটা অ্যাসকাসের মধ্যেই হতে থাকে। ওটা আমি অ্যাসকাস কিভাবে ফর্ম করে আমি দিয়ে দেবো। এটা থেকে তোমার স্কোর গুলো কিভাবে বের হয়, একটা অ্যাসকাসের মধ্যে 8টা যে স্কোর হয় এখান থেকেই হয়, জায়গা থেকে। হ্যাঁ, এটা পরে আবার এখন তুমি খালি এই পর্যন্ত জানো, এই দুইটা হাইফার যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, দুইটা মিশে গেছে, মিশে যাওয়ার পরে একটা হাইফার মধ্যে যখন দুইটা তোমার হচ্ছে যে এই মেল এবং ফিমেল মিশে যেতে একটা সেলের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে দুইটা নিউক্লিয়াস এসে একটা জাইগোট তৈরি হলো। এই জাইগোট গুলো পরবর্তীতে তোমার নিউক্লিক এবং মাইটোটিক সেলের মাধ্যমে তোমার নতুন করে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। হ্যাপ্লয়েড স্পোর মানে কি, একটা স্পোর থাকবে তবে n নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, এবং পরবর্তীতে হ্যাপ্লয়েড স্পোর থেকে হ্যাপ্লয়েড মাইসিলে ডেভেলপ করে। জি স্যার। এটা আরেকটু বলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে অ্যাসকাস ফরমেশনটা খেয়াল করো, আমি তোমাদের একটু বলি, যতটুকু সময় আছে আমরা এটা শেষ করে দিব আজকে। স্যার হুম, স্যার এখানে তো মেইলের ক্রোমোজোম নাম্বারটা একটা ছিল, আবার হচ্ছে ফিমেইলের ক্রোমোজোম নাম্বারটা অন্য একটা ছিল, মানে ডিফারেন্ট ছিল। তাহলে স্যার স্পোর যখন ফর্ম করবে তাহলে স্যার তখন এন এর নাম্বারটা কত হবে? এটা আমি তো উদাহরণস্বরূপ তোমাদেরকে বলছি, ঠিক আছে, যে জেনেটিক্যালি ডিফারেন্ট হতে হবে, এন্ড জেনেটিক্যালি ডিফারেন্ট ক্রোমোজোম নাম্বার সেমও থাকতে পারে, কিন্তু জিন নাম্বার আবার চেঞ্জ থাকতে পারে। ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার জেনেটিক্যালি ডিফারেন্ট, নরমালি হচ্ছে যে জেনেটিক্যালি ডিফারেন্ট। আর মানুষের মধ্যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, দুইজনের মানুষের ক্রোমোজোম নাম্বার তো কোনো চেঞ্জ নাই, চেঞ্জ আছে নাকি মেল ফিমেলের মধ্যে? না স্যার। তাহলে কিন্তু জিনের তো চেঞ্জ আছে, কিন্তু যেটা বলছে জেনেটিক্যালি ডিফারেন্ট। আবার হচ্ছে যে আমরা যেমন প্লান্টের ক্ষেত্রে আমরা করি যে আমরা একটা দুইটা জাত, একটা হচ্ছে একই, যেমন হচ্ছে মাস্টার্ডের দুইটা জাত নেই, একটা জাত যদি একটু হয়, যেমন মাস্টার্ডের ব্রাসিকা নাপাস আছে, ব্রাসিকা জানসিয়াস, ব্রাসিকা তারপর হচ্ছে ক্যাম্পেস্ট্রিস আছে। ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিসের হচ্ছে 10টা ক্রোমোজোম, ব্রাসিকা নাপাস জানসিয়ার হচ্ছে 11টা ক্রোমোজোম, এবং এই দুইটা ক্রোমোজোম দুইটাকে ক্রস করে আবার ব্রাসিকা নাপাস তৈরি হয়েছে, তার হচ্ছে 21টা ক্রোমোজোম। ক্লিয়ার? জি স্যার। ওই পর্যন্ত না যাই, এর বেশি বুঝতে গেলে সমস্যা। এখন মনে করো যে জেনেটিক্যালি ডিফারেন্ট, পার্থক্য হবে, ক্রোমোজোম নাম্বারে পার্থক্য হতে পারে, ক্রোমোজোমের যে জিন আছে তার পার্থক্য হতে পারে। জেনেটিক্যালি ডিফারেন্ট কারণ হচ্ছে যে ওই জিনের কাজের জন্য মেল দেখতে মেলের মতো হয়, জিনের ফাংশনের জন্য ফিমেল দেখতে ফিমেলের মতো হয়। ঠিক আছে, কিন্তু একই ধরনের দুইটা মেল সেক্সুয়াল প্রোডাকশন হবে না, দুইটা ফিমেল সেক্সুয়াল প্রোডাকশন হবে না। এতটুকু বুঝছো? জি স্যার। এতটুকু বুঝলে আপাতত হবে। আমরা একটু এটা শেষ করে দিই, আমরা অলরেডি লেট আজকে। অ্যাসকাস ফরমেশন ফ্রম অ্যাসকোজেনাস হাইফা। এখন আমরা জানি, ওই যে বললাম না, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় যখন মেল এবং ফিমেল ফিউজড হয়ে যায়, ফিমেলের যে অ্যাসকোগোনিয়াম আছে, অ্যাসকোগোনিয়ামের মধ্যে দুই ধরনের হাইফা তৈরি হয়। একটা হচ্ছে বাইনিউক্লিয়েট বিশিষ্ট অ্যাসকোজেনাস হাইফা, আর একটা হচ্ছে এন নিউক্লিয়াস বিশিষ্ট অথবা হ্যাপ্লয়েড হাইফা। ঠিক আছে, আচ্ছা, দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট, সিঙ্গেল নিউক্লিয়াস বিশিষ্ট এটা হ্যাপ্লয়েড হাইফা, আর বাই নিউক্লিয়াস বিশিষ্ট যেটা থাকে অ্যাসকোগোনিয়ামের মধ্যে সেটা হচ্ছে অ্যাসকোজেনাস হাইফা। আমরা জানি এই অ্যাসকোজেনাস হাইফা থেকে কি তৈরি হয়, অ্যাসকাস তৈরি হয়। তাহলে অ্যাসকাস তৈরি হওয়ার ফার্স্ট স্টেপ কিন্তু আমরা জানি ক্রয়জার, অর্থাৎ যখন অ্যাসকোজেনাস হাইফা থেকে অ্যাসকাস ফর্ম হবে তখন ফার্স্ট স্টেপ হিসাবে তোমার অ্যাসকোজেনাস যে ডাইকার্ডিক হাইফা তার মাথাটা একটু বেন্ড হয়ে যাবে, বেন্ড হয়ে একটু পেঁচিয়ে যাবে এবং একটা হুক লাইক স্ট্রাকচার তৈরি করবে, তখন তাকে বলা হয় ক্রয়জার। ক্লিয়ার? পয়েন্ট 1 খেয়াল করো, the apical part the apical compartment of a dikaryotic ascogenous hypha elongates and bends over to form a hook. এই যে ascogenous hypha হবে, এই যে এখানে মিশে গেছে, এটা একটা ascogenous hypha, আবার নিচে আরেকটা ascogenous hypha আছে। However, ascogenous hypha গুলো তোমার ব্রাঞ্চিং হতে থাকে, এটা একটা ascogenous hypha, এখান থেকে ascogenous hypha, এখান থেকে একটা তোমার অ্যাসকাস তৈরি হবে, আবার পরবর্তীতে একই সাথে পাশাপাশি এখান থেকে একটা অ্যাসকাস তৈরি হবে। আমাদের দুইটা দেখা দরকার নাই, আমরা একটা আগে দেখি। এখন যেটা আছে যে এখান থেকে যে অ্যাসকাসটা তৈরি হবে, যে অ্যাপিকাল পার্ট বা অ্যাসকোজেনাস হাইফার যে ফার্স্ট স্টেপ, অ্যাসকোজেনাস হাইফার যে অ্যাপিকাল পার্ট অথবা উপরের অংশ গুলো একটু বেন্ড হয়ে যাবে, ইলংগেট হবে, অ্যাসকোজেনাস হাইফার একটু ইলংগেট হয়ে একটু বেন্ড হয়ে যাবে, একটা হুক লাইক স্ট্রাকচার ডেভেলপ করবে যাকে বলা হয় ক্রয়জার, ফার্স্ট স্টেপ। আচ্ছা, আমরা জানি কি আছে, অ্যাসকোজেনাস হাইফার মধ্যে দুইটা নিউক্লিয়াস আছে। আচ্ছা, এখন দেখো সেকেন্ড নাম্বার 2 তো বলা আছে the two compatible nuclei in the apical compartment then undergo mitosis
সাইমultaneously মাইটোসিস হবে। প্রথমে বলছে মাইটোসিস হবে। পরবর্তীতে কি হয়, তোমরা যদি তোমাদের যে মাইটোসিস পড়া আছে দেখো, এই যে অ্যাপিক্যাল পার্টে দুইটা নিউক্লিয়াস গুলো পরবর্তীতে তারা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশনে যাবে। মাইটোটিক সেল ডিভিশনে যাচ্ছে, এটা একটা নিউক্লিয়াস ছিল, এটা একটা নিউক্লিয়াস ছিল, দুইটা নিউক্লিয়াস চলে যায়, দুইটা থেকে চারটা নিউক্লিয়াস ডেভেলপ করবে। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো 3 নম্বর পয়েন্ট দেখো, two septa developed in such a way that the quasar becomes divided into 3 compartments. That এরপরে নতুন করে দুইটা সেপ্টেশন ডেভেলপ করবে। এখানে কিন্তু কোনো সেপ্টেশন নাই। এই যে চারটা নিউক্লিয়াস তৈরি হলো, এর পরবর্তী চাপে এবং একই সাথে দেখা যাচ্ছে নতুন করে দুইটা সেপ্টেশন ডেভেলপ করবে এবং এই সেপ্টেশনে ডেভেলপ করার পরে এই যে উপরের যে পার্টটা 3টা কম্পার্টমেন্টে তোমার পরিণত হবে। এটাই বলছে দি টিপ and basal compartment are uninucleate, অর্থাৎ haplonucleus বিশিষ্ট, the middle compartment is binucleate and is called the ascus mother cell. অর্থাৎ এই উপরের যে তোমার মাইটোটিক সেল ডিভিশন হওয়ার সাথে সাথেই দুইটা নতুন করে সেপ্টেশন ডেভেলপ হবে। আগে কি ছিল? এটা ছিল, আর কোনো সেপ্টেশন ছিল না। তাহলে নতুন করে কি হলো? এখানে একটা সেপ্টেশন হলো, আর মাঝামাঝি আরেকটা সেপ্টেশন হলো। মাঝামাঝি একটা সেপ্টেশন হওয়াতে এই যে সেলের এই দুইটা নিউক্লিয়াস মিললা, দুইটা নিউক্লিয়াস না 3টা কম্পার্টমেন্ট, একটা মিডল, আর একটা হচ্ছে অ্যাপিক্যাল, আর একটা হচ্ছে লোয়ার কম্পার্টমেন্ট অথবা যেটাকে বলা হয় হচ্ছে বেসাল কম্পার্টমেন্ট। উপরের যে টিপ বা আপার কম্পার্টমেন্টে একটা নিউক্লিয়াস থাকবে, এই যেটা আপার কম্পার্টমেন্ট। নিচের যে কম্পার্টমেন্ট, এখানে আরেকটা নিউক্লিয়াস থাকবে, সিঙ্গেল নিউক্লিয়াস, আর মাঝখানে নিউক্লিয়াসটা হচ্ছে তোমার, এটা কি হবে? এটা বাইনিউক্লিয়েট বিশিষ্ট। এটাকে বলা হয় অ্যাসকাস মাদার সেল। অ্যাসকাস মাদার সেল বলা হয় কারণ এটাই পরবর্তীতে তোমার অ্যাসকাসে কনভার্ট করবে, সিন্স ইট ইজ ডেস্টিনেটেড টু বিকাম অ্যান অ্যাসকাস। তাহলে কি হলো? প্রথমে অ্যাসকোজেনাস হাইফার মাথাটা একটু ইলংগেটেড হয়ে বেন্ড হয়ে একটা হুক লাইক স্ট্রাকচার ডেভেলপ করবে, ক্রয়জার। দেন ক্রয়জারের মধ্যে যে দুইটা নিউক্লিয়াস আছে, জেনেটিক্যালি ডিফারেন্ট নিউক্লিয়াস, তারা মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে 2টা থেকে 4টা নিউক্লিয়াসে কনভার্ট করবে এবং একই টাইমে নতুন করে যে অ্যাসকাস মাদার সেলের যে সিঙ্গেল কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে নতুন করে 2টা সেপ্টেশন ডেভেলপ হবে এবং এই সেপ্টেশনটা হচ্ছে অ্যাসকাস মাদার সেলটাকে 3টা কম্পার্টমেন্টে কনভার্ট করবে। 3টা কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে অ্যাপিক্যাল বা টিপের যে কম্পার্টমেন্ট এবং বেসাল কম্পার্টমেন্টে একটা নিউক্লিয়াস থাকবে এবং মাঝখানের কম্পার্টমেন্টে 2টা নিউক্লিয়াস থাকবে এবং ভেরি ক্লিয়ার মেল এবং ফিমেল থেকে আসছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এবং এটাকে বলা হয় অ্যাসকাস মাদার সেল, কারণ এটাই হচ্ছে পরবর্তীতে অ্যাসকাসে কনভার্ট করবে। আর এগুলো পরবর্তীতে তোমার হচ্ছে মাইসিলাস হতে হবে, এগুলো তোমার হচ্ছে